ইংল্যান্ডের অস্তিত্বকে প্রায়শই একটি সাধারণ ঘটনা হিসেবে ধরে নেওয়া হয় এবং এ নিয়ে খুব কমই আলোচনা করা হয়। এর কারণ হতে পারে গ্রেট ব্রিটেন এবং যুক্তরাজ্যের বিকাশের ইতিহাস বেশি প্রভাবশালী হওয়ায় ইংল্যান্ডের ইতিহাস ঢাকা পড়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও এই ইউনিয়নগুলো তৈরি হওয়ার জন্য ইংল্যান্ডের অস্তিত্ব থাকাটা অপরিহার্য ছিল এবং প্রকৃতপক্ষে 927 খ্রিস্টাব্দ থেকেই এর অস্তিত্ব রয়েছে। তাহলে ইংল্যান্ড কিভাবে তৈরি হয়েছিল? ইংরেজদের আগে এই ভূমির দাবিদার কারা ছিল এবং এটি কিভাবে আজকের পরিচিত একটি জাতিতে পরিণত হল? যখন ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে রোমান সাম্রাজ্যের প্রভাব কমে আসতে শুরু করে, তখন আধুনিক ইংল্যান্ডের এলাকাটিতে অ্যাংলো স্যাক্সন জার্মানিক উপজাতিদের আগমন ঘটতে থাকে। কিছু ঐতিহাসিকের মতে রোমানরা চলে যাওয়ার পর স্থানীয় ব্রিটেনরা নিকটবর্তী পিক্ট ও স্কটদের দ্বারা আক্রমণের শিকার হয়। ফলে ব্রিটেনরা এই অ্যাংলো স্যাক্সনদের স্বাগত জানায় এই আশায় যে তারা অন্য আক্রমণকারীদের তাড়িয়ে দেবে। জার্মানিক জাতিরা স্কট ও পিক্ট উভয়কেই বিতাড়িত করতে সফল হয়েছিল, কিন্তু এরপর তারা স্থানীয় ব্রিটেনদের বিরুদ্ধেই অস্ত্র ধরে এবং 7ম শতাব্দীর শুরুতে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে। নতুন অ্যাংলো স্যাক্সন শাসকরা ব্রিটিশ মূল ভূখণ্ডে এসেক্স, কেন্ট, সাসেক্স, মার্সিয়া, ইস্ট অ্যাংলিয়া, নর্থম্ব্রিয়া এবং ওয়েসেক্স রাজ্য প্রতিষ্ঠা করে। পরবর্তী কয়েক শতাব্দী ধরে এই রাজ্যগুলোতে কি ঘটেছিল তার খুব সামান্যই দখলে বা রেকর্ড পাওয়া যায়, কিন্তু আমরা জানি যে শীঘ্রই অ্যাংলো স্যাক্সনদের নিজেদেরই আক্রমণকারীদের মুখোমুখি হতে হয়েছিল। 793 সালে একটা ভাইকিং সেনাবাহিনী লিন্ডিসফন মঠে অবতরণ করে এবং সেই পবিত্র ভবনটি লুট করে। তাদের হিংসতা ও অশ্রদ্ধা অ্যাংলো স্যাক্সনদের হতবাক করে দিয়েছিল, কারণ ভাইকিংদের পরিকল্পনা সম্পর্কে তারা মোটেই প্রস্তুত ছিল না। 870-এর দক্ষিণে ইস্ট অ্যাংলিয়া ডেনিশ আক্রমণকারীদের হাতে চলে যায় এবং মাত্র 4 বছর পরেই মার্সিয়াও তাদের দখলে চলে যায়। 875 সালে ভাইকিংরা নর্থম্ব্রিয়া দখল করলে ওয়েসেক্সই একমাত্র প্রধান রাজ্য হিসেবে অ্যাংলো স্যাক্সনদের অধীনে টিকে থাকে। ওয়েসেক্সের তৎকালীন রাজা অ্যাথেলরেডের মৃত্যুর পর তার ছোট ভাই অ্যালফ্রেডের উপর রাজ্যের স্বাধীনতা রক্ষার দায়িত্ব এসে পড়ে। প্রথমে তিনি ভাইকিং আক্রমণকারীদের অর্থ দিয়ে দূরে রাখতেন, যতক্ষণ তিনি তাদের বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রস্তুত করতে সক্ষম হন। এর চূড়ান্ত পরিণতি ঘটে এডিংটনের যুদ্ধে, যেখানে ডেনরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং ওয়েসেক্স দখল করার তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। একই সময় মার্সিয়ায় ক্ষমতার শূন্যতা সৃষ্টি হলে রাজা অ্যালফ্রেড সেই রাজ্যের নিয়ন্ত্রণও লাভ করেন। তিনি সেখানে নতুন কোনো রাজা নিয়োগ না করে একজন আল্ডারম্যান বা প্রশাসককে দায়িত্ব দেন। এই প্রশাসক রাজা অ্যালফ্রেডের কাছে দায়বদ্ধ থাকতেন এবং এর ফলে উভয় অঞ্চলের সর্বোচ্চ ক্ষমতা ওয়েসেক্সের রাজার হাতেই থাকে, যদিও মার্সিয়ার একটি অংশ ভাইকিংদের ছেড়ে দেওয়া হয়েছিল। 911 সালে ওয়েসেক্সের রাজা এবং মার্সিয়ার নেতার মৃত্যুর পর এডওয়ার্ড দ্য এল্ডার এবং অ্যাথেলফ্লেড যথাক্রমে উত্তরাধিকারী হন। এই নতুন শাসকরা একসাথে প্রতিবেশী ড্যানেল অঞ্চলের ওপর চাপ বাড়াতে শুরু করেন এবং উভয়ই নিজ নিজ এলাকা আরও বিস্তৃত করার জন্য কাজ করেন। 917 সালে অ্যাথেলফ্লেড তার ভূমি উত্তর দিকে প্রসারিত করেন এবং এডওয়ার্ড সমগ্র ইস্ট অ্যাংলিয়াকে তার রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। অ্যাথেলফ্লেড তার সম্প্রসারণ অব্যাহত রেখে মার্সিয়ার সীমা ইয়র্ক পর্যন্ত নিয়ে যান, যেখানে স্থানীয়রা লড়াই করার পরিবর্তে তার প্রতি আনুগত্য প্রকাশ করাকেই শ্রেয় মনে করে। যদিও অ্যাথেলফ্লেড এর পরেই মারা যান, তার কন্যা অ্যালফউইন তার স্থলাভিষিক্ত হয়ে সেই ধারা বজায় রাখবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে মার্সিয়ার জনগণ তাদের নতুন নেত্রীকে দ্রুত ক্ষমতাচ্যুত করে, যা এডওয়ার্ড দ্য এল্ডারকে অল্প সময়ের মধ্যেই সমগ্র মার্সিয়া দখল করার একটি দারুণ সুযোগ করে দেয়। 918 সালে অ্যাংলো স্যাক্সনরা ড্যানেল অঞ্চলের আরও গভীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে নিজেদের জন্য আরও বেশি জমি দখল করতে থাকে। 924 সালে এডওয়ার্ডের মৃত্যুর সময় অ্যাংলো স্যাক্সনদের নতুন অধিভুক্ত প্রতিবেশীরা রাজার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। এটি অ্যাংলো স্যাক্সনদের একটি শক্তিশালী স্থানে নিয়ে যায় যখন অ্যাথেলস্টেন রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় অ্যাথেলস্টেনের বোন স্থানীয় ভাইকিং রাজা সিহিথ্রিককে বিয়ে করেন, যিনি তখনও নর্থম্ব্রিয়া নিয়ন্ত্রণ করতেন। বোনের মৃত্যুর পর অ্যাথেলস্টেন ইয়র্ক রাজ্যের দিকে এগিয়ে যান এবং অবশেষে সেটিকেও নিজের মুকুটের তলে নিয়ে আসেন।
এর ফলে নর্থাম্ব্রিয়া দখলের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং রাজা দ্রুত সেটিকে তার রাজ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেন। অধিকাংশ ঐতিহাসিক এই সময়টিকেই ইংল্যান্ড রাজ্যের সৃষ্টির মুহূর্ত হিসেবে দেখেন। কিন্তু পরিস্থিতি ঠিক ততটাও সহজ ছিল না। অ্যাথেলস্টন যে কোনোভাবে তার রাজ্য প্রসার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এবং যদিও তিনি নিজেকে ইংরেজদের রাজা বলে অভিহিত করেছিলেন, তবুও এটি আজকের ইংল্যান্ডের মতো ছিল না। 933 সালে অ্যাথেলস্টন স্কটল্যান্ড আক্রমণের একটি সুযোগ নেন, এই দেখার জন্য যে তিনি তার কর্তৃত্ব আরও বাড়াতে পারেন কিনা। স্কটল্যান্ড রাজ্য, যেটা তখন আলবা নামে পরিচিত ছিল, ইংরেজদের বিরুদ্ধে দুর্বল অবস্থানে ছিল। তাই তারা সাহায্যের জন্য অন্যান্য সার্বভৌম রাষ্ট্রের কাছে আবেদন করেন। এর ফলে আলবার রাজা দ্বিতীয় কনস্ট্যান্টিন, ডাবলিনের রাজা ওলাফ গোথ্রিপসন এবং স্ট্রাথক্লাইডের রাজা ওয়েনের মধ্যে একটি জোট তৈরি হয়। রাজা ওলাফের নেতৃত্বে এই জোট ব্রুনানবার্গের স্পেকট্যাকুলার দর্শনীয় যুদ্ধে ইংরেজদের মুখোমুখি হয়। যদিও এই যুদ্ধ ঠিক কোথায় হয়েছিল তা অজ্ঞাত, কিন্তু এটি নিশ্চিত যে এই জোট ইংরেজ আক্রমণকারীদের দ্বারা ভুরিতরে ভয়ঙ্করভাবে চূর্ণ হয়েছিল। উভয় পক্ষের হতাহতের সংখ্যা ছিল অচম্বরানি বিপর্যস্তকরভাবে বেশি, কিন্তু অ্যাথেলস্টন এবং ইংরেজেরা নিঃসন্দেহে বিজয়ী হয়েছিল। অনেকে বিশ্বাস করেন যে এই সংঘর্ষটি ইংল্যান্ডের ঐক্যকে প্রকৃতভাবে দৃঢ় করেছিল এবং ইংরেজ জনগণের মধ্যে জাতীয়তাবাদ এবং গর্বের একটি নতুন অনুভূতি জাগিয়েছিল। তা সত্ত্বেও এর ফলে আলবা বা স্ট্রাথক্লাইড ইংল্যান্ড রাজ্যের সঙ্গে যুক্ত হয়নি, উভয় স্বাধীন থেকে যায়। অন্যদিকে ইংল্যান্ডকে তার টিকে থাকার সক্ষমতা প্রমাণ করতে হয়েছিল। ভাইকিংরা যদিও সাময়িকভাবে পরাজিত হয়েছিল, 10ম শতাব্দীর শেষের দিকে এই তরুণ রাজ্যে আবার ফিরে এসেছিল। 939 সালে অ্যাথেলস্টনের মৃত্যুর পর ডাবলিনের পূর্বে পরাজিত ভাইকিং শাসক ইংল্যান্ডের অস্থায়ী অস্থিতিশীলতার সুযোগ নিয়েছিলেন। অ্যাথেলস্টনের সৎ ভাই এডমান্ড যখন ইংল্যান্ড রাজ্যের দায়িত্ব নেন, তখন রাজা ওলাফ ভাইকিংদের হাতে থাকা পুরনো কিছু অঞ্চল পুনরুদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। ইয়র্ক দ্রুতই দখল হয়ে যায় এবং পুরনো নর্থাম্ব্রিয়া ও মার্সিয়ার একটা বড় অংশ তিনি দখল করেন এবং ইংরেজদের এই সংযোজন মেনে নিতে বাধ্য করেন। পরিহাসের বিষয় হল 941 সালে ওলাফের মৃত্যুর পর এবং তার মামাতো ভাই, যিনি একই নামে পরিচিত ছিলেন, যখন উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করছিলেন, তখন ইংল্যান্ডের এডমান্ড ভাইকিংদের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগান। পরের বছর সংযুক্ত অঞ্চলের মধ্যবর্তী অংশ ইংরেজরা পুনরুদ্ধার করে এবং মাত্র 2 বছরের মধ্যে ভাইকিংদের নর্থাম্ব্রিয়া থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করা হয়। এর ফলে ইংল্যান্ড মূলত পুনরায় একত্রিত হয়, কারণ সমস্ত অঞ্চল তখন এডমন্ডের নিয়ন্ত্রণে ছিল। তার পূর্বপুরুষদের মতোই উচ্চাকাঙ্ক্ষী এডমন্ড এরপর স্ট্রাথক্লাইড আক্রমণ করেন, কিন্তু অভিযানের শেষে এর শুধু দক্ষিণাংশটুকুই দখল করেন। বাকি অংশ ইংল্যান্ডের সাথে যুক্ত না করে স্কটল্যান্ডের রাজা প্রথম ম্যালকমকে দেওয়া হয়। আবার মনে হচ্ছিল যেন ইংল্যান্ড রাজ্য কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে, কিন্তু এটিও ছিল স্বল্পস্থায়ী। 946 সালে এডমান্ড রহস্যজনকভাবে নিহত হন, যার ফলে তার ছোট ভাই ইড্রেড ইংল্যান্ডের রাজা হন। পরের বছর নরওয়ের এরিক ব্লাডেক্স নতুন পুনরায় অন্তর্ভুক্ত নর্থাম্ব্রিয়া আক্রমণ করে দখল করে নেন, যা প্রায় 10 বছর ধরে দ্বীপপুঞ্জের মধ্যে কে নর্থাম্ব্রিয়ার নেতৃত্ব দেবে তা নিয়ে সংঘর্ষের জন্ম দেয়। অবশেষে ইংল্যান্ডের রাজা ইংল্যান্ডের পক্ষে সেই অঞ্চল আবার এবং স্থায়ীভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হন। এই বিজয়ের পরপরই তার শাসনের সমাপ্তি ঘটে এবং তার তরুণ ভ্রাতুষ্পতি এডউইগ সাময়িকভাবে তার স্থলাভিষিক্ত হন, কিন্তু শীঘ্রই তাকে ক্ষমতাচ্যুত করে তার ভাই এডগারকে রাজা করা হয়। হয়তো এটি একটি আংশিক তদচ্যুতি, যার অর্থ এডউইগ সহশাসক হিসেবে রাজ্যের একটি ছোট অংশ ধরে রাখবেন। এই সিদ্ধান্তের মাত্র 2 বছর পরে এডউইগের মৃত্যু হলে এডগার সমগ্র ইংল্যান্ডের দায়িত্ব গ্রহণ করেন। রাজা এডগারের শাসনকালে, যিনি পরিচিত শান্তিপ্রিয় এডগার নামে, অবশেষে ইংল্যান্ডের প্রকৃত ভিত্তি স্থাপন করা সম্ভব হয়েছিল। অনেক সংস্কার আনা হয় এবং ড্যানল অঞ্চলে বিদ্যমান অনেক ব্যবস্থা ও আইন বহাল রাখা হয়েছিল এই আশায় যে জনসংখ্যার ডেনিশ অংশের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হবে না। শান্তি, ঐক্য এবং শৃঙ্খলা এডগারের প্রায় 20 বছর দীর্ঘ শাসনের স্তম্ভ ছিল এবং তার কাজ তরুণ ইংল্যান্ডের ঐক্যকে সম্পূর্ণভাবে দৃঢ় করতে সাহায্য করেছিল। ইংল্যান্ডের চূড়ান্ত গঠন ছিল একটি দীর্ঘ ও টালমাটাল প্রক্রিয়া।
অ্যাংলো স্যাক্সনদের এই অঞ্চলে প্রাথমিক আগমন থেকে শুরু করে তাদের প্রথম রাজ্য প্রতিষ্ঠা এবং তারপর ভাইকিংদের আক্রমণ ও শাসন পর্যন্ত, যতক্ষণ না অ্যাংলো স্যাক্সনরা ড্যানেল থেকে অঞ্চল দখল করা শুরু করে, ততক্ষণ আধুনিক ইংল্যান্ডের কোনো আভাস দেখা যায়নি। একটানা জয়, পরাজয়, পুনরুদ্ধার এবং এই ধরনের ঘটনার পর অ্যাংলো স্যাক্সনরা অবশেষে ইংল্যান্ডের বিদ্যমান রাজ্যগুলোকে একত্রিত করে। সেখান থেকে এটি ছিল কেবল একটি মজবুত সীমান্ত প্রতিষ্ঠা করা, নিজেদের রাজ্যকে ভৌগোলিকভাবে অক্ষুণ্ণ রাখার জন্য দখিত অঞ্চল বহাল রাখা, এবং অবশেষে শান্তিপ্রিয় এডগারের শাসনকালে আমরা যাকে এখন ইংল্যান্ডের রাজ্য বা নাতি হিসেবে জানি, তার ফাউন্ডেশনাল মৌলিক আইন ও কাঠামো তৈরি করার বিষয়।